দেখুন, আজকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় নমিনেশন ফাইল করছেন তখন আলিপুরদুয়ারে দাঁড়িয়ে নীতিন নবীন তীব্র আক্রমণ শানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, এই বলে প্রদীপ্তদা যে কার্যত একটা দ্বিচারিতার অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এই রাজ্যে দিনের পর দিন নারী নির্যাতন হয়ে চলেছে, একবারও তাদের সুবিচারের দাবিতে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রয়োজন বোধ করেন না। তখন প্রয়োজন বোধ করেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন বাংলাদেশি ভোটারদের স্বার্থ সুরক্ষার প্রয়োজন হয়। নীতিন নবীন বলছেন তখন কালো কোট গায়ে সুপ্রিম কোর্টে ছোটেন তিনি। ইস্যু বললে এক নারী নির্যাতন আর এক হচ্ছে বাংলাদেশি হিন্দু বা বাংলাদেশি মুসলিম, এই কথা দুটো উনি নাকি বলেছেন। নীতিন নবীনকে এই কথাটা গিয়ে রাজ্যপাল তদানীন্তন এবং রাষ্ট্রপতিকে বলতে বলবো যে অপরাজিতা বিলটা কেন সাইন হচ্ছে না, কেন মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থানে, দিল্লিতে এখনো সব থেকে বেশি নারীদের ওপর অত্যাচার রেজিস্টার্ড হয়, এখনো কেন আমাদের কাছে সেই সোশ্যাল মিডিয়ায় ভিডিওগুলো আসে যেখানে বিহারে মহিলাদের কিভাবে কার্যকরী অত্যাচার করা হয়। আর বাংলাদেশিদের জন্য কটা বাংলাদেশি ধরলে? ইলেকশন কমিশন কটা বাংলাদেশি ধরলো? বরঞ্চ বাদ যাচ্ছে তো নন্দলাল বসুর পরিবারের লোকেরা, বরঞ্চ বাদ যাচ্ছে তো একজন জাস্টিসের যিনি ভারতের হয়ে বিভিন্ন সময় বিচার করেছেন, বরঞ্চ বাদ যাচ্ছে স্বাধীনতা সংগ্রামীর পরিবারেররা। এই তো মধ্যমগ্রামে 28 নম্বরের কাছাকাছি একজন স্বাধীনতা সংগ্রামীর নাতনি, তিনি 68 সালে জমির দলিল দাখিল করেছেন, তিনি 2002-এর ম্যাপ ভোটার, তার নাম বাদ করে দিয়েছে। মহিলাদের ওপর সমান্তরালভাবে আক্রমণ করছে। উল্টে বিহারের এখানে উপমুখ্যমন্ত্রী এসে বলছেন 22 লক্ষ মানুষের নাম রেশন থেকে বাদ করে দিয়েছি যারা এসআইআর এর পরে বাদ হয়েছে। ফলে চক্রান্তটা খুব পরিষ্কার, যেখানে আমরা সন্দেহ করছি একদিকে সিএ করছে এবং সেই সিএ তে যার নাম উঠছে সেই চাকদার শঙ্করের কথা বলেছিলাম তোমাদের, তার নামও কিন্তু এসআইআর এ ওঠেনি। ফলে এনআরসিটাও হবে কিনা আমরা জানি না। নিঃসন্দেহে এই প্রশ্নের সঙ্গে আমি প্রদীপ্ত মুখোপাধ্যায়ের সঙ্গে 100% একমত যে কতজন বাংলাদেশি অনুপ্রবেশকারী রয়েছে সেই তথ্য সামনে আসা উচিত। কিন্তু এইটা ফ্যাক্ট যে অনুপ্রবেশকারীরা এই রাজ্যে সীমান্ত পেরিয়ে আসে এবং এখান থেকে ভোটার লিস্ট, ভোটার তালিকায় নাম তুলে একেবারে এই রাজ্যে যারা জনপ্রতিনিধি হবে তার ভাগ্য বিধাতা কে হবে তারা নির্ধারণে ভূমিকা নিয়ে থাকেন। এই ফ্যাক্টটাকেও তুমি অস্বীকার করতে পারবে না প্রদীপ্তদা। কিন্তু আমি এখানে দ্রুত উত্তরের জন্য সেই পরিসংখ্যান কবে আসবে অঙ্কন? পরিসংখ্যান কবে আসবে সেটা তো যারা পরিসংখ্যান দেবেন তারা বলতে পারবেন। আমি অন্তত চিনি, জানি, বা এই যে ভবানীপুর থেকেই আজ থেকে 3 মাস আগে ওখানে আফগানিস্তানি মুসলমান ধরা পড়েছিল, তাদের কাছে ভোটার কার্ড, আধার কার্ড সবকিছুই ব্যবস্থা করে দিয়েছিল তৃণমূল। শেখ সাদ রাডি নামটা আমরা সবাই শুনেছি, বাংলাদেশি জঙ্গি, নওদা এবং হরিহরপাড়া দুটো কেন্দ্রে তার ডবল ভোটার কার্ড করে দিয়েছিল তৃণমূলের পঞ্চায়েতের নেতারা। সুতরাং এরকম বাংলাদেশি অনুপ্রবেশকারী বিভিন্ন জামাতি নেতা, তাদেরকে এই রাজ্যের বুকে তৃণমূলের পঞ্চায়েতের নেতারা, পৌরসভার কাউন্সিলররা যে ভোটার তালিকায় ঢুকিয়ে দিয়েছে, এটা তো দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে, জল করেছে, তোমরাও দেখিয়েছো। এবার দ্বিতীয় কথা হচ্ছে হলো প্রদীপ্ত দা একটা সুন্দর কথা বললেন যে নারী নির্যাতনের ঘটনা রেজিস্টার হয় ইউপিতে, বিহারে, এটাই তো কথা। নারী নির্যাতন হলে সেই ঘটনা রেজিস্টার হয়, উল্টোডাঙ্গা থানার মতো নয়। উল্টোডাঙ্গা থানা বলে যে ধর্ষণ হয়েছে, আচ্ছা 2000 টাকা নাও, মাছ ভাত খাও, কেসটা সাল্টে নাও, কেসটা রেজিস্টার হবে না। সব থেকে বেশি এখানে কেস রেজিস্টার হচ্ছে না এবং হাইকোর্টে যেতে হচ্ছে নারী নির্যাতনের ঘটনায়। প্রায় 11,000 ঘটনা রয়েছে যেখানে পুলিশ কোনো রিপোর্ট নিতে চায়নি ধর্ষণের। খুব স্বাভাবিকভাবে যে এই রাজ্যে একটা অদ্ভুত নৈরাজ্য তৈরি হয়েছে, সেই নৈরাজ্যটা আমরা দেখতে পাচ্ছি বিহারে গিয়ে, সেই 22 লক্ষ রেশনের নাম বাদ হয়ে গেল। ভাই আমরা সেখানে দেখতে পাচ্ছি সেই জায়গায় বাদ হবে না। ঠিক আছে, রেশন কার্ড জারি হবে বাংলায়, সেই বার্তাটা পরিষ্কার বলে দিচ্ছে যে কিভাবে তোমরা গর্ব করছে, কিভাবে মন্দির ভাঙা হচ্ছে, কিভাবে পশ্চিম লোকেদের মাথাছাল করেছে। আমাকে বলা হয়েছে চিৎকার চেঁচামেচি মাঠে ময়দানে করা হোক, এখানে লাভ নেই। আমরা খুব পরিষ্কার থাকবে বলে দিচ্ছি, রেশন কার্ড নিয়ে তাহলে বিহারে এটা বিহারে যাদের রেশন কার্ড বন্ধ হয়েছে কাজ নিয়ে সরকার চালিয়ে দুজনে একসঙ্গে বলে কারুর কথা শোনা যাবে না। কিন্তু এইটা আমি বলছি এইটা একেবারে স্পষ্ট যে অনুপ্রবেশকারী কারা রয়েছে, কতজন রয়েছে, তাদের চিহ্নিত করা উচিত এবং চিহ্নিত করে একেবারে বাইরে রাস্তা দেখিয়ে বলা উচিত গেট লস্ট। যে ভবানীপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং জয়ের বিষয়ে তিনি আত্মবিশ্বাসী। পাল্টা আবার ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর চ্যালেঞ্জ ফের ছুড়েছেন শুভেন্দু অধিকারী। সরকার আমরাই গর্ব, ওনার পার্টিও হারবে, উনিও আবার হারবেন। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাদা শাড়ি, সবুজ পাড়, গলায় উত্তরীয়। মনোনয়ন পেশের দিন বুধবার এই বেশেই কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর হেঁটে আলিপুর সার্ভে বিল্ডিংয়ে পৌঁছন তৃণমূল নেত্রী।
রাস্তার ধারে তখন বহু মানুষের ভিড়। মমতা বন্দ্যোপাধ্যায় তার 30B যে বাড়ি, সেখান থেকে তিনি বেরিয়েছেন। এই মুহূর্তে তিনি এগিয়ে আসছেন। এখানে তৃণমূল কর্মীরা প্রচুর জড়ো হয়েছেন, স্থানীয় মানুষজন তারাই শুধুমাত্র এসছেন। বিভিন্ন ভাষাভাষী মানুষজন এখানে থাকেন, তো সেই ভাষাভাষী মানুষদের এই জায়গা হচ্ছে ভবানীপুর। প্রচুর মানুষজন রয়েছেন যারা বিভিন্ন সম্প্রদায়ের মানুষজন রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন তৃণমূলের প্রথম সারির নেতারা। নীল সাদা বেলুন, তৃণমূলের পতাকা, সঙ্গে জয় বাংলা স্লোগান। এভাবেই সার্ভে পার্ক অবধি এগোয় মিছিল। এরপর সেখানে মনোনয়ন জমা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আমার নমিনেশন যেমন ফাইল করলাম, আমি চাই আমার ভবানীপুর কেন্দ্রের সাথে সাথে 294টা কেন্দ্রেই আমাদের তৃণমূল কংগ্রেস এবং জোড়া ফুল তাদের প্রত্যেকটা প্রার্থীকে ভোট দেওয়ার জন্য। 26-এর ভোটে ভবানীপুরে এবার হেভিওয়েট লড়াই। এই কেন্দ্র থেকে চতুর্থবার যেমন ভোটে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়, তেমনি এবার এখান থেকে ভোটে দাঁড়িয়েছেন শুভেন্দু অধিকারী। কলকাতা পুরসভার 8টি ওয়ার্ড নিয়ে তৈরি হয়েছে ভবানীপুর। সেগুলি হলো 63, 70, 71, 72, 73, 74, 77 এবং 82 নম্বর ওয়ার্ড। 2021-এর বিধানসভা ভোটে ভবানীপুর কেন্দ্রে জয়ী হন তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। বিজেপির রুদ্রনীল ঘোষের সঙ্গে তার ভোটের ব্যবধান ছিল প্রায় 28,500। এরপর নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হওয়ার পর ফের ভবানীপুরে উপনির্বাচনে দাঁড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। সেই উপনির্বাচনে প্রায় 59,000 ভোটে জয়ী হন তৃণমূল নেত্রী। 2024-এর লোকসভা নির্বাচনের বিধানসভা ভিত্তিক ফল অনুযায়ী এই আসনে 8,297 ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল। কিন্তু এই বিধানসভার 8টি ওয়ার্ডের মধ্যে 5টিতেই এগিয়ে বিজেপি, 3টিতে এগিয়ে রয়েছে তৃণমূল। ওনার এত চিন্তা কেন? আমার সঙ্গে তো মাত্র 16টা লোক আছে। ওনার অত চিন্তার কি আছে? ওনার পার্টিও হারবে, উনিও আবার হারবেন, সেকেন্ড টাইম হারবেন। এই ছোট্টবেলা থেকে এখানেই আছি, এখানেই থাকি, এখান থেকেই আমার সবকিছু। এবং তাই ভবানীপুরের মানুষদের আমার ধন্যবাদ, আমার নমস্কার, আমার সালাম। আমি বাংলার মানুষকে অভিনন্দন জানাবো, কারণ সরকার আমরাই গর্ব। বৃহস্পতিবার অমিত শাহর উপস্থিতিতে র্যালি করে মনোনয়ন জমা দিয়েছেন ভবানীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী। আর এদিন মনোনয়ন জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় দফায় 29 এপ্রিল ভবানীপুর বিধানসভায় ভোট। তবে শেষ হাসি কে হাসবে তা জানা যাবে 4 মে, বিধানসভা ভোটের ফল প্রকাশের দিন। অর্ণব মুখোপাধ্যায়, শিবাশিস মৌলিক, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।